হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা যে টপিকটা স্টার্ট করতে যাচ্ছি তার নাম হচ্ছে ভাই অ্যালকিনে তোমার হচ্ছে ভাই ওজোন সংযোজন বিক্রিয়া। এটা হচ্ছে যে ভাই তুমি এডমিশন বলো এইচএসসি বলো সবার জন্য একটা 3 স্টার একটা টপিক, মানে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো এটা হচ্ছে আমরা খুব ভালো করে পড়বো, চলো। সো চলো প্রথমে আগে জানা যাক এই ওজোন বলতে আসলে কি বোঝায় বা ওজোন গ্যাসের আসলে সংকেতটা কি। হয়তো আমরা অনেকেই জানি, দেখো ওজোন গ্যাস যেটা আছে, ওজোন গ্যাস এটা বলতে আসলে কাকে বোঝায় বলো তো ভাই? এটা বলতে আসলে বোঝায় তোমার হচ্ছে O3 কে। মানে ওজোন গ্যাসের সংকেত কোনটা ভাই? ওজোন গ্যাসের সংকেত হচ্ছে ভাই তোমার O3। সো এখন আমরা একটু করে তাহলে বোঝার চেষ্টা করি ফার্স্টে আসলে যে ওজোন সংযোজন বিক্রিয়া কারা কারা দেয়। ফার্স্ট আমরা চলো একটু বোঝার চেষ্টা করি যে ওজোন সংযোজন বিক্রিয়া যেটা আছে এটা কারা কারা দিবে। ওজোন সংযোজন বিক্রিয়া, এটা প্রথম কথা হচ্ছে ভাই কারা কারা দিবে। সো চলো তাহলে আমি তোমাদেরকে বুঝাই জিনিসটা। খেয়াল করে দেখো, কার্বন কার্বন যাদের মধ্যে দ্বিবন্ধন থাকবে এবং কার্বন কার্বন যাদের মধ্যে ত্রিবন্ধন থাকবে তারাই দিবে। অর্থাৎ অসম্পৃক্ত কার্বন যাদের মধ্যে থাকবে অথবা অসম্পৃক্ত যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে ওজোন সংযোজন বিক্রিয়া দিবে। তাহলে ফার্স্ট কথা হচ্ছে কি ভাই, ওজোন সংযোজন বিক্রিয়া কারা দিবে? যাদের মধ্যে অসম্পৃক্ততা থাকবে। যাদের মধ্যে কি থাকবে বলো তো ভাই? অসম্পৃক্ততা থাকবে, অসম্পৃক্ততা থাকবে। ওকে। সো অসম্পৃক্ত থাকবে মানে কি ভাই? অসম্পৃক্ত থাকবে মানে সেখানে হচ্ছে ভাই তোমার ডাবল বন্ড থাকবে অথবা তোমার হচ্ছে ভাই ট্রিপল বন্ড থাকবে। এই দুটো থাকাকে আমরা কি বলি ভাই? আমরা বলি সেটাকে হচ্ছে ভাই অসম্পৃক্ততা। অলরেডি এটা আমরা সবাই জানি। অর্থাৎ দেখো তো ভাই, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তাহলে অসম্পৃক্ততা কাদের কাদের মধ্যে থাকবে, তোমরা উত্তর দিবা ভাই অ্যালকিনের মধ্যে অসম্পৃক্ততা থাকে, কারণ অ্যালকিনে ডাবল বন্ড থাকে। তাহলে অ্যালকিনের মধ্যে থাকবে অ্যালকিন। তারপর কেউ কেউ বলবা ভাই অ্যালকাইনের মধ্যে থাকে, অ্যালকাইন, কারণ অ্যালকাইনের মধ্যে ট্রিপল বন্ড থাকে। ট্রিপল বন্ড থাকাটাকে আমরা অসম্পৃক্ততা বলতে পারি, অ্যালকাইনের মধ্যে থাকবে। আর তৃতীয়ত বেনজিনের মধ্যে থাকবে। বেনজিন, দেখো বেনজিনের মধ্যেও কিন্তু কি থাকে? ডাবল বন্ড থাকে, মানে যেটাকে আমরা কার্বন কার্বন ডাবল বন্ড বলি, মানে অসম্পৃক্ততা বলি। তার মানে খেয়াল করে দেখো তো, আমরা বলতেছি ওজোন বিক্রিয়া দিবে কারা? যাদের মধ্যে তোমার হচ্ছে কি থাকবে ভাই? যাদের মধ্যে তোমার হচ্ছে ভাই অসম্পৃক্ততা থাকবে। আর অসম্পৃক্ততা থাকে কাদের কাদের মধ্যে? অ্যালকিনের মধ্যে, অ্যালকাইনের মধ্যে এবং বেনজিনের মধ্যে। তাহলে এটা হচ্ছে একদম শিওর, সেটা হইতেছে ভাই এই তিনজন লোক তোমার হচ্ছে কি দিবে বলো তো ভাই? ওজোন সংযোজন বিক্রিয়া দিবে। তাহলে এই যে অ্যালকিন, অ্যালকাইন এবং বেনজিন এরা কি দিবে ভাই? এরাই শুধুমাত্র ওজোন সংযোজন বিক্রিয়া দিবে। ওকে। তাহলে এরা কি দিবে ভাই? এরা সবাই হচ্ছে ভাই ওজোন সংযোজন বিক্রিয়া দিবে। আমরা সব ধাপে ধাপে দেখবো। আমরা ফার্স্ট হচ্ছে আলোচনা করবো হচ্ছে ভাই অ্যালকিনে ওজোন সংযোজন। যখন আমরা অ্যালকাইন পড়বো তখন আমরা অ্যালকাইনের ওজোন সংযোজন দেখবো, এবং যখন আমরা বেনজিন পড়বো তখন আমরা বেনজিনের ওজোন সংযোজন বিক্রিয়া দেখবো। ওকে। সো চলো তাহলে আমরা প্রথমে একটু জানার চেষ্টা করি ওজোন সংযোজন বিক্রিয়া কাকে বলে। তাহলে আমরা প্রথমে লিখবো ওজোন সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা যদি লিখতে চাই, ওজোন সংযোজন বিক্রিয়া, এটার যদি আমরা সংজ্ঞা লিখতে চাই, সংজ্ঞা কি হবে দেখো তো? সংজ্ঞা হবে তোমার এরকম, তোমার অসম্পৃক্ত যৌগের সাথে যৌগের সাথে ওজনের বিক্রিয়াকে, ওজনের ওজনের বিক্রিয়াকে মানে ওই ওজোন গ্যাসের বিক্রিয়াকে ওজোন সংযোজন বিক্রিয়া, ওজোন সংযোজন বিক্রিয়া বা কেউ কেউ এটাকে ওজোনোলাইসিসও বলে। ওজোনোলাইসিস বলে। অর্থাৎ অর্থাৎ কি দাঁড়াচ্ছে দেখো জিনিসটা, সেটা হচ্ছে যে অসম্পৃক্ত যৌগের সাথে। তার মানে অসম্পৃক্ত যৌগ কারা কারা? অ্যালকিন, অ্যালকাইন এবং বেনজিন। তার মানে এই তিনটা যৌগের সাথে ওজনের বিক্রিয়াকে, তার মানে O3 যেটা আছে এটার বিক্রিয়াকে আমরা হচ্ছে ওজোন সংযোজন বিক্রিয়া বলবো বা ওজোনোলাইসিস বলবো। সো এই ওজোন সংযোজন বিক্রিয়া পড়ার আগে আমরা চলো কিছু বেসিক নিয়ে আলোচনা করি। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার যখন একটা বিক্রিয়া সংঘটিত হয় সেখানে কিন্তু অবশ্যই একটা মাধ্যম লাগে। যেমন দেখো, তুমি যখন একটা বদ্ধ পাত্রে যখন একটা বিক্রিয়া সম্পন্ন করো তখন তুমি সেখানে দ্রাবক দাও, তাই না? বিভিন্ন ধরনের প্রভাবক দাও, মাধ্যম দাও। আবার তুমি যখন খোলা আকাশে করো তখন এখানে বায়ু হচ্ছে মাধ্যম হিসেবে কাজ করে। তার মানে যে কোনো বিক্রিয়া ঘটানোর জন্যই আমাদের এটা কি লাগবে বলতো? এটা মাধ্যম লাগে। তো ওজোন বিক্রিয়া ঘটানোর জন্য আমাদের এটা কি দরকার? মাধ্যম দরকার। এখানে মাধ্যম হিসেবে আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি। মাধ্যম হিসেবে আমরা কয়টা জিনিস ইউজ করতে পারি ভাই? দুইটা জিনিসকে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ওজোন বিক্রিয়ায় মাধ্যম হিসেবে কাদেরকে ইউজ করা হয়। তাহলে চলো আমরা দেখি। একটা হচ্ছে ভাই তোমার
কার্বন টেট্রাক্লোরাইড বা CCl4, এর নাম কি কার্বন টেট্রাক্লোরাইড বা CCl4, আর আরেকটার নাম হচ্ছে তোমার ভাই ক্লোরোফর্ম বা CHCl3। সো তুমি হচ্ছে যে ভাই এই দুইটা জিনিসকেই তুমি হচ্ছে ওজোন বিক্রিয়ার মাধ্যম হিসেবে ইউজ করতে পারবা। ওকে, যে কোনো একজনকে নিলেই চলবে। এবং আমরা সবাই জানি তোমার হলো যে এরা মোটামুটি হচ্ছে একটু বেশ ভালো মাধ্যম হিসেবে কাজ করে এরা, তাই না? জিনিসটা আমরা সবাই জানি। তার মানে এখানে আমরা জিনিসটা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে ভাই কি বলতো, এই ওজোন সংযোজন বিক্রিয়া, এবং এটা আলোচনা করার জন্য আমাদের প্রথম বেসিকটা আমরা কি শিখলাম, সেটা হচ্ছে যে ভাই আমরা শিখলাম হচ্ছে যে ভাই মাধ্যম হিসেবে এখানে দুইটা জিনিসকে ইউজ করা হইতে পারে। একটা হচ্ছে ভাই তোমার CCl4 এবং আরেকটা হচ্ছে তোমার CHCl3। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার ওজনের একটা ধর্ম আছে, আমরা লিখবো এরকম এখন এটা, যে ওজোন বা O3 গ্যাস সর্বদা কার্বন 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 কার্বনের মধ্যে শুধু দুইটা বন্ডকে ভাঙতে পারে, দুইটা বন্ডকে ভাঙতে পারে। এটা হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। আমি তোমাকে জিনিসটা চলো বুঝাই দিই। তাহলে এখানে দেখো তো, এখানে পয়েন্টটা কি বলতেছে, এখানে পয়েন্টটা বলতেছে যে ওই ওজোন গ্যাসটা সর্বদা কার্বন কার্বনের মধ্যে শুধু কয়টা বন্ডকে ভাঙতে পারে, দুইটা বন্ডকে ভাঙতে পারে। তার মানে আমি তোমাকে এক্সাম্পল দিই, সাপোজ ধরো ভাই তুমি এখানে একটা দ্বিবন্ধনযুক্ত একটা কার্বন নিছো, তোমার এখানে ধরো মানে কার্বন কার্বন ডাবল বন্ড নিছো, ধরো তুমি এখানে ওজোন গ্যাসকে সাথে বিক্রিয়া করাচ্ছ, তখন এই ওজোন গ্যাসটা কয়টা বন্ডকে ভাঙতে পারে, দুইটা বন্ডকে। তখন এখানে কি হয়ে যাবে, দুইটা বন্ডই ভেঙে যাবে এবং এই কার্বন এবং এই কার্বন আলাদা হয়ে যাবে, এই কার্বন এবং এই কার্বন আলাদা হয়ে যাবে। কিন্তু যদি তোমার এখানে কার্বন কার্বন তিনটা বন্ধন থাকতো এবং তুমি যদি এখানে ওজনের সাথে রিয়াকশন করাইতা, তো ওজন কি করতে পারে, ওজন হচ্ছে ভাই দুইটা বন্ধনকে ভাঙতে পারে। তখন ও যে কোনো দুইটা বন্ধনকে ভেঙে দিবে, একটা বন্ধন কিন্তু তখনও অবশিষ্ট রয়ে যাবে। দেখো জিনিসটা বুঝতেছো কিনা, এরকম হবে, একটা বন্ধন কিন্তু তখনও রয়ে যাবে। তার মানে আমরা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট শিখলাম, সেটা কি, ওজোন গ্যাস সর্বদা কার্বন কার্বন কয়টা বন্ধনকে ভাঙতে পারে, দুইটা বন্ধনকে ভাঙতে পারে। যেমন অ্যালকিনে যে দুইটা বন্ধন থাকে, দোনোটাকে ভেঙে দিয়ে দোনোটা কার্বনকে আলাদা করে দিবে। কিন্তু অ্যালকাইনের মধ্যে তো বন্ধন থাকে তিনটা, ওজন ভাঙতে পারে দুইটাকে, কখনোই তোমার হচ্ছে তিনটাকে ভাঙতে পারবে না, তাই একটা তোমার অবশিষ্ট রয়ে যাবে। আমরা এগুলো দেখবো, আমরা যখন অ্যালকাইন দেখবো তখন আমরা জিনিসটা আলোচনা করব। সো চলো আমরা প্রথমে কিছু একদম অ্যালকিনের, আমরা যেহেতু আমাদের টপিকটা ছিল কি বলতো, অ্যালকিনের ওজন সংযোজন বিক্রিয়া। সো চলো আমরা তাহলে একটা অ্যালকিনের ওজন সংযোজন বিক্রিয়া দেখি। সাপোজ আমি এখানে, আচ্ছা এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ভাই এটার উৎপাদক কি হবে, ওজন সংযোজন বিক্রিয়ার উৎপাদক। আমি তোমাকে আগে প্রথমে বেসিক পড়া দিচ্ছি, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হয় উৎপাদক কি হবে। উৎপাদক খুবই ইম্পর্টেন্ট। উৎপাদকটা তুমি ওজোন সংযোজন বিক্রিয়ায় উৎপাদক হিসেবে পাবা হয় অ্যালডিহাইড, না হলে পাবা হচ্ছে ভাই কিটোন। তার মানে ওজোন সংযোজন বিক্রিয়ায় ফাইনাল উৎপাদক হিসেবে হয় আমরা পাবো অ্যালডিহাইড, না হলে আমরা পাবো হচ্ছে ভাই তোমার কিটোন। এখন কখন অ্যালডিহাইড পাবা কখন কিটোন পাবা সব আমরা ডিটেলসে আলোচনা করবো এখানে। চলো তাহলে আমরা একটা এক্সাম্পল নিই। সাপোজ চলো ভাই আমি ইথিনের এক্সাম্পল দিই, CH2। এটা তোমার একটা কিসের সংকেত ভাই, ইথিনের সংকেত। তো ইথিনের সাথে আমরা কি করাবো, ওজন বিক্রিয়া করাবো। তো ওজন বিক্রিয়া করানোর ফলে কি হবে দেখো এখানে, এবং তুমি মাধ্যম হিসেবে যে কাউকে নিতে পারো, CCl4কেও নিতে পারো, আবার তুমি হচ্ছে ক্লোরোফর্মকেও নিতে পারো। সাপোজ আমি এখানে CCl4কে মাধ্যম হিসেবে নিলাম, কি হবে দেখো, এই যে ওজোন গ্যাস যেটা আছে সেটা তো ডাবল বন্ডকে ভেঙে দিবে, সেটা ডাবল বন্ডকে ভেঙে দিবে। তাহলে দেখো এই কার্বন এবং এই কার্বন তাহলে আলাদা হয়ে যাবে। প্রতিটা কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা করে আছে, দুইটা করে আছে। তাহলে ভাই এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এদের মধ্যে কিন্তু এখন আর কোনো বন্ধন নাই, কার্বন কার্বনের মধ্যে কোনো কি নাই, বন্ধন নাই, কারণ ওজন সেটাকে ভেঙে দিছে। ভেঙে দিয়ে একটা ঘর বাড়ি তৈরি করবে। ভেঙে দিয়ে কি তৈরি করবে বলতো, একটা ঘর বাড়ি তৈরি করবে। দেখো এখানে ওজন কয়টা, ও অক্সিজেন কয়টা, তিনটা না। ঘর বাড়ি কিভাবে তৈরি হবে দেখো, এভাবে করে একটা ঘর বাড়ি তৈরি হবে। আমি দেখাই তোমারে, এখানে একটা অক্সিজেন বসবে, এখানে একটা অক্সিজেন বসবে, এখানে একটা অক্সিজেন বসবে, এবং এদের মধ্যে একটা এভাবে করে একটা ঘর বাড়ি তৈরি হয়েছে। তাহলে দেখো আমি তোমাকে জিনিসটা একটু বর্ণনা করি, এখানে কি হয়েছে কাহিনী। এখানে কাহিনী হচ্ছে যে এই যে ওজোন গ্যাস যেটা আছে মানে O3,
এটার কাজটা কি? এটা হচ্ছে ভাই কয়টা বন্ধনকে ভাঙতে পারে? এটা হচ্ছে ভাই তোমার দুইটা বন্ধনকে ভাঙতে পারে। তো কার্বন কার্বন দুইটা বন্ধনকে সে ভেঙে দিল, তাহলে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে কোনো বন্ধন নাই। তো বন্ধন ভেঙে দেওয়ার পরে সে একটা ঘর বাড়ি তৈরি করবে। যেমন এখানে ওজন কয়টা আছে বা অক্সিজেন কয়টা আছে? তিনটা আছে। একটা অক্সিজেন এখানে বসবে, একটা অক্সিজেন এখানে বসবে, এবং একটা অক্সিজেন এভাবে বসবে। এভাবে তার একটা ঘর বাড়ি তৈরি করবে। তো আমি এটাকে বলি ঘর বাড়ি বিক্রিয়া। সো তোমরা এই জিনিসটা কিভাবে করে মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, তাহলে এটা ঘটলো। তো এইখানে যে যৌগটা তৈরি হয়েছে এটা একটা অস্থায়ী যৌগ, এবং এই যৌগটাকে বলা হয় তোমার হচ্ছে ভাই ওজোনাইট যৌগ। তাহলে এই যৌগের নাম কি? এই যৌগের নাম হচ্ছে ভাই তোমার ওজোনাইট যৌগ। কারণ ওজোন অ্যাটাক করার ফলে এই যৌগটা তৈরি হয়েছে। ওকে, সো এটা হচ্ছে একটা ওজোনাইট যৌগ। এখন এখন এটা তো একটা ক্ষণস্থায়ী যৌগ। তুমি যদি এখানে ফার্দার এর সাথে যদি জিঙ্ক এবং পানি যুক্ত করো, জিঙ্ক এবং কি যুক্ত করো ভাই? পানি যুক্ত করো। এই জিঙ্ক হইলো কি করবে? উপরে যে অক্সিজেনটা দেখতেছো না, সেটাকে নিয়ে যাবে। তাহলে জিঙ্ক এলো কি করবে? উপরের অক্সিজেনটাকে নিয়ে যাবে। তো নিয়ে গিয়ে এখানে কি তৈরি করবে? জিঙ্ক অক্সাইড। ওকে ভাই, তৈরি করলো। আর যেহেতু ঘর বাড়ির মধ্যে ভিত্তি ভেঙে গেছে, তাহলে ঘর বাড়ি কি আর থাকবে? ঘর বাড়ি আর থাকবে না। দেখো, প্রথমে বলছিলাম ওজন বিক্রিয়া হয়ে এখানে কি তৈরি হয়েছে? একটা ঘর বাড়ি তৈরি হয়েছে। তো ঘর বাড়ি তৈরি হওয়ার পরে এখানে ঘর বাড়িতে অশান্তি লাগাইতে আসছে হচ্ছে জিঙ্ক। জিঙ্ক কি করবে? উপর থেকে একটা অক্সিজেনকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। তো ভাই একটা ঘরের তো চালই ভেঙে দিল, তাহলে তার ঘর থাকবে না। তখন কি হবে? দেখো, এটাকে নিয়ে যাওয়ার ফলে এই মাঝখান বরাবর এটারও ডিভাইড হয়ে যাবে। মানে দ্যাট মিনস এগুলো, এই অংশটা আলাদা হয়ে যাবে, এই অংশটা এভাবে করে আলাদা হয়ে যাবে। ভাই দেখো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এরকম সবুজ দাগ লাল দাগ দিচ্ছি, তুমি তো আর এগুলো দিবা না, তুমি এগুলো ছাড়া একবার জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। তাহলে এখানে আলাদা হয়ে গিয়ে কি হচ্ছে দেখো তো। তাহলে এই পার্টে তুমি কি পাচ্ছ? HCHO, HCHO। আর ডান পার্টে তুমি কি পাচ্ছ? HCHO। ওকে, তাহলে এখানে HCHO কয়টা পাইছো? দুইটা পাইছো। সো এটাকে আমরা তাহলে লিখতে পারি, একসাথে লিখলে 2 লিখতে পারো, আমি আলাদা আলাদা করে দেখাই। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো ভাই, এটা কি ভাই? এটা হচ্ছে ভাই তোমার এখানে মিথানেল। আর এটা কি ভাই? এটাও তোমার হচ্ছে ভাই মিথানেল, যেটা তোমরা আরেকটা নাম দিবা পরবর্তীতে ফর্মালডিহাইড। ওকে, যেটা ফরমালিন তৈরিতে সাহায্য করে। তাহলে এই জিনিসটা দেখো তো ভাই, তাহলে এই জিনিসটা আমরা ওজন ওজন বিক্রিয়াটা বুঝছি কিনা এখানে। তাহলে ফার্স্টে কি হয়েছে ভাই? ফার্স্ট হচ্ছে এখানে আমাদের ঘর বাড়ি বিক্রিয়া তৈরি হয়েছে। দেন এখানে ঘর বাড়িতে অশান্তি লাগাইতে আসছে জিঙ্ক। তো জিঙ্ক হচ্ছে একটা অক্সিজেনকে নিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করে ফেলছে। তো যেহেতু একটা ঘর বাড়ির চালই উড়ে গেছে, তাহলে ওইটাও তো থাকবে না। সো ওইটাও দুইটা পার্টে এইভাবে করে ভাগ হয়ে যাবে। দেখো এখানে, এখানে এই একটা কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথেও হাইড্রোজেন আছে। ফলে তুমি এখানেও একটা অ্যালডিহাইড পাইছো, এখানেও তুমি হচ্ছে ভাই অ্যালডিহাইড পাইছো। ওকে, চলো আমি তাহলে এক্সাম্পল আরো দেখি। আমরা এক্সাম্পলটা একটু মনে রাখবো, আমরা আরো এক্সাম্পল দেখতে থাকি, আসো। সাপোজ আমি তোমার এখানে দেখাই। সাপোজ ধরো এরকম, এবার ধরো সিএইচ, আমি এবার একটা প্রোপিনের এক্সাম্পল দিই। সিএইচ ডাবল বন্ড CH2। ধরো এর সাথে তুমি ওজনের বিক্রিয়া করাবা। এবার দেখো কি হবে ভাই, এবার দেখো কি হবে। তো ভাই এখানে তোমার থাকবে কি বলতো, এখানে তুমি মাধ্যম হিসেবে সাপোজ ধরো CCl4 কে নিচ্ছ, মিথান ক্লোরোফর্মকে নিলেও কোনো সমস্যা নেই। দেখো এবার এখানে দেখো, ওজন কিন্তু সিঙ্গেল বন্ডকে অ্যাটাক করবে না, ওজন অলওয়েজ ডাবল বন্ডকে অ্যাটাক করে, মানে দুইটা বন্ধনকে সে ভাঙে। ওকে, তাহলে এখানে দেখো যেটা জিনিসটা হবে, এই তাহলে এই বন্ধনটা, এই যে লাল দাগ যেটার উপরে দিয়েছে সেটা তাহলে ভেঙে যাবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই কার্বনের অবস্থাটা দেখো, এই কার্বন তো এখানে আছে, এই কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা CH3 আছে, তাই না? তারপর এইখানের মধ্যে তোমার কি হবে? এই ডাবল বন্ড কিন্তু থাকবে না, কারণ কেন? এখানে ওজন এসে আঘাত করছে, ডাবল বন্ড ভেঙে গেছে। আমরা কিন্তু অলরেডি বলে আসছি, দেখো এখানে, এখানেও ডাবল বন্ড ছিল না। আমরা এখানে অলরেডি বলে আসছি হচ্ছে ভাই তোমার ওজন গ্যাস সর্বদা দুইটা বন্ডকে কি করে? ভেঙে দেয়, তাই না জিনিসটা? তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে ভাই, এই ওজনটা এসে এই ডাবল বন্ডকে ভেঙে দিবে। ফলে এই কার্বনের সাথে পাশের যে ডান পাশের যে কার্বনের সাথে কিন্তু কোনো বন্ধন থাকবে না। এই কার্বনে কি আছে ভাই? দুইটা হাইড্রোজেন। তাহলে এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও। তাহলে কি হলো দেখো তো কাহিনী এখানে। এখানে তোমার এখানে যে কার্বনটা আছে, এই সবুজ কালারের যে কার্বনটা আমি দেখাচ্ছি এখানে, যে এটার উপর দাগ দিয়ে, এটার সাথে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনকে দিছো। আর একটা কি আছে ভাই? CH3 আছে। সো CH3টাকে তুমি এখানে আঁকছো। ওকে, তারপর দেখো, আর বাকি যে ডানের কার্বনটা, সেটার সাথে একটা হাইড্রোজেন হাইড্রোজেন, এই দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড ছিল, কিন্তু ডাবল বন্ড আর আমি আঁকবো না, কারণ ডাবল বন্ড ভেঙে গেছে। কে ভাঙছে? ওজন ভাঙছে। তো এরপর এখানে কি তৈরি হবে ভাই? ঘর বাড়ি তৈরি হবে। তো ঘর বাড়ি আঁকো। সিম্পল হিসাব ভাই, একদম ইজি জিনিস এগুলো, হ্যাঁ। ঘর বাড়ি আঁকো। তো ঘর বাড়ির মধ্যে কি দিবা? তিনটা অক্সিজেন, কারণ এখানে দেখো O3 ছিল।
তো দুইটা অক্সিজেনের মধ্যে জোড়া লাগাই দাও, একটা ঘরবাড়ি তৈরি করো। ওকে, ঘরবাড়ি তো, কিন্তু ঘরবাড়িটা হচ্ছে ক্ষণস্থায়ী, মানে এটা বেশি দিন টিকবে না। আর এই যৌগের নাম কি? ওজোনাইট যৌগ, কারণ ওজোন সংযুক্ত আছে এখানে, ওজোনাইট যৌগ। ওকে, তাহলে দেখো এখন তুমি যদি ভাই কোনো কারণে এখানে জিঙ্ক এবং পানি দাও, ঘর ভাঙতে আসবে জিঙ্ক, জিঙ্ক এবং পানি দাও ভাই, তাহলে কি হবে দেখো তো, এখানে এই জিঙ্ক যেটা আছে উপরের অক্সিজেনটা নিয়ে যাবে, উপরের অক্সিজেন নিয়ে ঘরটা ভেঙে দিল, জিঙ্ক অক্সাইড তৈরি করে ফেলছে। তাহলে ঘর ভেঙে দিলে এই অংশটা আলাদা হয়ে যাবে, যেহেতু ঘর আলাদা হয়ে গেছে, আবার এই অংশটা আলাদা হয়ে যাবে। তাহলে দেখো বামের অংশে তুমি কি পাচ্ছ? CH3 CHO, CH3 CHO। আর ডানের অংশে কি পাচ্ছ? HCHO, HCHO। দেখো বুঝতেছো কিনা, HCHO ডানের অংশে। তার মানে দেখো এখানে এই যৌগটারে তুমি হচ্ছে ভাই বলো মিথানেল, আমরা নামকরণ অলরেডি শিখে আসছি, এই যৌগটারে তোমরা বলো হচ্ছে ভাই ইথানেল, রাইট? দোনোটাই কিন্তু ভাই অ্যালডিহাইড, কিভাবে বুঝছি? CHO আছে, তার মানে দেখো এখানে ডাবল বন্ডে যে কার্বনগুলো অংশগ্রহণ করছিল, মানে এই কার্বনটা এবং এই কার্বনটা, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, তার মানে ডাবল বন্ডে অংশগ্রহণকৃত কার্বনের মধ্যে হাইড্রোজেন থাকলেই তুমি কি পাচ্ছ ভাই? অ্যালডিহাইড পাচ্ছ। তাহলে চলো এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখবো এখন, যার মধ্যে কোনো কি নাই বলতো, হাইড্রোজেন থাকবে না। সাপোজ ধরো ভাই, সাপোজ ধরো এখানে আমি একটা এক্সাম্পল দিই, CH3, তারপর এখানে ধরো তোমার হচ্ছে ভাই C লেখা, তারপরে ধরো এখানে H দাও, এটাতে ধরো ডাবল বন্ড দাও, C দাও, এখানে ধরো CH3 দাও, এখানে ধরো তুমি CH3 দাও। ওকে, তো এটা হচ্ছে তোমার একটা যৌগ, এটাও একটা অ্যালকিন, তো কিন্তু এখানে শাখা বিশিষ্ট আর কি। তো তুমি যদি এখানে ওজোন গ্যাস যুক্ত করো এবং এখানে যদি মাধ্যম হিসেবে তুমি CCl4 কে রাখো, তাহলে কি হবে দেখো তো এবার। তাহলে যেটা হবে ভাই, ওজোন অন্য কারো আঘাত করবে না, ওজোন আঘাত করবে ডাবল বন্ডকে, ডাবল বন্ডকে আঘাত করে ডাবল বন্ডটাকে ভেঙে দিবে। সো ফলে কি হবে দেখো, আমি এই কার্বনটাকে যদি প্রথমে লিখলাম, এরপর আমি এই কার্বনটাকে লিখলাম, এদের মধ্যে কোনো বন্ধন থাকবে না। তো ডান পাশের কার্বনের সাথে এখানে একটা CH3, এদিকে একটা CH3, আর বাম পাশের কার্বনের সাথে একটা হাইড্রোজেন এবং একটা CH3। ওকে, আর এদের মধ্যে কোনো বন্ধন থাকবে না, কেন থাকবে না? কারণ অক্সিজেন এসে হিট করে দুইটা বন্ধনকে ভেঙে দিছে। এবং এখানে কি তৈরি করবা ভাই? অবভিয়াসলি এখানে ঘরবাড়ি তৈরি করবা, সেখানে ঘরবাড়ি তৈরি করো। আমি আশা করতেছি তোমরা সবাই এটা বুঝতে পারতেছো, সিম্পল জিনিস ভাই এটা। এখানে ঘরবাড়ি তৈরি করে দাও, দেন ঘরবাড়ি ভাঙতে কি আসবে ভাই? ঘরবাড়ি ভাঙতে আসবে তোমার হচ্ছে ভাই জিঙ্ক। আগে বলো এই যৌগের নাম কি? অবভিয়াসলি এই যৌগের নাম হচ্ছে ভাই ওজোনাইট যৌগ, কারণ এখানে তিনটা অক্সিজেন আছে, ওজোনাইট যৌগ। তো ঘরবাড়ি ভাঙতে আসলো, কি আসবে? জিঙ্ক আসবে, জিঙ্ক আসলো, এবং পানির উপস্থিত থাকবে এখানে। তাহলে কি হবে দেখো তো ভাই, জিঙ্ক এসে ঘরের চালকে উড়ে নিয়ে যাবে, মানে এই অক্সিজেনকে, তো চাল উড়ে নিয়ে এখানে তৈরি করবে জিঙ্ক অক্সাইড। তো বাকি থাকতেছে কি ভাই? দেখো এই অংশটা আলাদা হয়ে যাবে এবং এই অংশটা আলাদা হয়ে যাবে, রাইট? আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য সবুজ দিয়ে ডাকতেছি, এরকম তোমরা এরকম দাগ আঁকবা না। প্রথম প্রথম একে একে প্র্যাকটিস করবা, পরীক্ষার হলে দাগ আঁকিও না আবার ভাই। তাহলে দেখো তো, বাম পাশে তুমি কি পাচ্ছ? CH3 CHO, বাম পাশে পাচ্ছ হচ্ছে ভাই CH3 CHO। আর ডান পাশে কি পাচ্ছ ভাই? দেখো ডান পাশে কি পাচ্ছ? CH3 CO CH3। তাহলে ডান পাশে পাচ্ছ হচ্ছে CH3 CO CH3। দেখো জিনিসটা বুঝতেছো কিনা? CH3 CH3 CO CH3। ওকে, সো দেখো তো এই যৌগটাকে আমরা তাহলে অন্যভাবে লিখতে পারতাম কিভাবে? দেখো CH3 CO CH3, এটা আমাদের সবার কাছে পরিচিত, এটা কিটন। এটাকে আমরা চাইলে লিখতে পারতাম কিভাবে? দেখো তো, CH3 C এবং অক্সিজেনের সাথে ডাবল বন্ড থাকে, CO CH3। তাহলে দেখো তো জিনিসটা, মানে আমরা এটাকে এভাবেও লিখতে পারতাম, চাইলে এভাবেও লিখতে পারতেছি। তো এটা একটা কি? এটা একটা কিটন। সো তুমি যেভাবে সুবিধা সেভাবে লেখো, কোনো সমস্যা নেই। আমি চলো উপরেরটাই থাকুক, কিছু হবে না। তাহলে এখানে দেখো তো ভাই, তুমি কি পাচ্ছ ভাই? এটাকে তুমি হচ্ছে যে বলো হচ্ছে যে এই যে এটা যেটা উৎপন্ন হয়েছে, এটাকে তুমি বলো হচ্ছে ভাই ইথানেল। ওকে, আর নিচেরটাতে তুমি কি বলো ভাই? প্রোপানন। কিটন যেহেতু, এটা প্রোপানন, যেহেতু এখানে সিও আছে, সিও থাকা মানে কি? কিটন। তাহলে দেখো ভাই, তুমি কোন অংশ থেকে কিটন পাইছো? তুমি খুব ইম্পর্টেন্ট জিনিস, কোন অংশ থেকে কিটন পাইছো ভাই? দেখো ডান অংশটা থেকে, তা রাইট, ডান পাশের পার্টটা থেকে। তার মানে এই দ্বিবন্ধনে যে কার্বনগুলো অংশগ্রহণ করছে, দেখো দ্বিবন্ধনের মধ্যে যে কার্বনগুলো অংশগ্রহণ করছে, সেই কার্বনে দেখো ডান পাশের কার্বনে কোনো হাইড্রোজেন কানেক্ট ছিল না, CH3 CH3 কানেক্ট ছিল, তাই ডান পাশ থেকে তুমি কিটন পাইছো। কিন্তু
বাম পাশে যে কার্বনটা আছে এটার সাথে কিন্তু একটা হাইড্রোজেন ছিল। দেখো একটা থাকুক দুইটা থাকুক, হাইড্রোজেন থাকলেই তুমি হচ্ছে যে ভাই অ্যালডিহাইড পাবা। যদি কোনো ধরনের হাইড্রোজেন না থাকে তাহলে তুমি সেখান থেকে কিটোন পাবা। দেখো হিসাব বুঝতেছো কিনা? এখানে দেখো, এইখানে কার্বনে একটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন কোনো ম্যাটার না ভাই, তুমি এখানে অবভিয়াসলি অ্যালডিহাইড পাবা। ওকে, এখানে দেখো তুমি হচ্ছে যে ভাই এই ডান পাশে কার্বনে কোনো তুমি হচ্ছে কি দাও নাই, তুমি হাইড্রোজেন দাও নাই, তাই ডান পাশের কার্বন থেকে তুমি কি পাইছো? কিটোন পাইছো। বাম পাশের কার্বনে হাইড্রোজেন আছে, একটা থাকুক দুইটা থাকুক, অবভিয়াসলি তোমার হচ্ছে অ্যালডিহাইড আসবে। তার মানে কিটোন আসার শর্ত কি এবং অ্যালডিহাইড আসার শর্ত কি? কিটোন আসার শর্ত হচ্ছে ভাই দ্বিবন্ধনে যে কার্বনগুলো অংশগ্রহণ করবে, তুমি সেই কার্বনে যদি কোনো একটা কার্বনে যদি তোমার যদি হাইড্রোজেন না থাকে, তখন সেখান থেকে তুমি পাবা কিটোন। আর যদি একটাও হাইড্রোজেন থাকে, তুমি সেখান থেকে সেই অংশ থেকে পাবা হচ্ছে ভাই তুমি হচ্ছে সেই অংশ থেকে পাবা হচ্ছে অ্যালডিহাইড। আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। আমি আরেকটু ডিটেলসে দেখাই। চলো আমি এবার তোমাকে দেখাই যে ধরো ভাই কোনো কারণে যদি এই হাইড্রোজেনটা না থাকতো, সাপোজ ধরো এইখানে হাইড্রোজেন না থাকে, ধরো এখানে আরেকটা CH3 আছে, তাহলে এবার তুমি কয়টা কিটোন পাইতা? দেখো এখানে কিন্তু ভাই দেখো জিনিসটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভাই দ্বিবন্ধনে যে কার্বনগুলো অংশগ্রহণ করছে, এখানে দেখো দ্বিবন্ধনে যে কার্বনগুলো অংশগ্রহণ করছে এই কার্বনের মধ্যেও কোনো হচ্ছে হাইড্রোজেন নাই, আবার এই কার্বনের মধ্যেও কোনো হাইড্রোজেন নাই, তাহলে তুমি পাইতা কিটোন পাইতা দুইটা। কিন্তু যদি ভাই এরকম হইতো, এখানে যদি CH3-র পরিবর্তে এই কার্বনে যদি তোমার হাইড্রোজেন থাকতো, তাহলে তুমি কিটোন পাইতা একটা। তো আশা করি জিনিসটা এখানে বুঝতে পারতেছো। তাহলে আমি আবার যদি একটু রিপিট করি জিনিসটা, সেটা হচ্ছে ভাই তুমি অ্যালডিহাইড কখন পাবা? অ্যালডিহাইড পাবা হচ্ছে ভাই দ্বিবন্ধনে যে কার্বনগুলো অংশগ্রহণ করবে তাদের মধ্যে যদি হাইড্রোজেন মিনিমাম একটাও যদি থাকে, মানে হাইড্রোজেন থাকলে একটা থাকুক দুইটা থাকুক, অবভিয়াসলি তুমি অ্যালডিহাইড পাবা। কিন্তু দ্বিবন্ধনে অংশগ্রহণকৃত কার্বনগুলোর মধ্যে যদি হাইড্রোজেন না থাকে, যদি হাইড্রোজেনের পরিবর্তে CH3 থাকে, অবশ্যই তুমি পাবা কি বলতো ভাই? তুমি অবশ্যই কিটোন পাবা। তো জিনিসটা চলো আমি তোমাদেরকে এখানে লিখে দিই। তাহলে আমরা লিখবো হচ্ছে এরকম, এটা খুবই ইম্পর্টেন্ট নোট। আচ্ছা আমি নেক্সট পৃষ্ঠাতে লিখি, কারণ যেহেতু ইম্পর্টেন্ট অনেক। নোট, তাহলে জিনিসটাকে আমি নোট আকারে লিখে দিই এখানে। তো নোটটা কি হবে দেখো, তো নোটটা লিখবো এরকম: দ্বিবন্ধনে অংশগ্রহণকৃত দ্বিবন্ধনে অংশগ্রহণকৃত কার্বনগুলোতে যদি হাইড্রোজেন থাকে তবে অ্যালডিহাইড উৎপন্ন হবে এবং যদি হাইড্রোজেন না থাকে তবে কিটোন উৎপন্ন হবে। ওকে, অলরেডি জিনিসটা আমরা এখানে দেখে আসছি। আচ্ছা, তো আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই এখানে বুঝতে পারছো। তাহলে দেখো একভাবে একরকম কোয়েশ্চেন নিতে পারে, এরকম তোমাকে যৌগ দিতে পারে। যেমন এখানে ধরো ইথিন দেওয়া ছিল, তারপরে তোমাকে হচ্ছে যে ভাই এখানে ধরো এই প্রোপিন দেওয়া ছিল, এখানে হচ্ছে যে আরেকটা অ্যালকিন দেওয়া ছিল। এই যৌগ দিয়ে তোমাকে এটার ওজন আয়ন বিক্রিয়া দেখাইতে বলতে পারে এবং তোমাকে জিজ্ঞেস করতে পারে কখন তুমি কিটোন পাবা আর কখন তুমি কিটোন পাবা না। আরেকটা কোয়েশ্চেন হইতে পারে যেটা তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোয়েশ্চনে তোমাকে হচ্ছে ভাই উৎপাদগুলো দেওয়া থাকবে। কোয়েশ্চন দেখো তো কি দেওয়া থাকবে? কোয়েশ্চনে তোমাকে এই যে ধরো ইথানল তৈরি হয়েছে এখানে এবং তোমার এখানে কিটোন তৈরি হয়েছে, এগুলো কোয়েশ্চনে তোমাকে দেওয়া থাকবে। বলবে যে মূল যৌগটা বের করো, দ্যাট মিন্স এই যৌগটা বের করো। দেখো আমার কোয়েশ্চনটা বুঝছো কিনা? দেখো নর্মালি দুইভাবে কোয়েশ্চন থাকতে পারে। একটা হচ্ছে যে ভাই তোমাকে মূল যৌগ দেওয়া থাকবে, তোমাকে হচ্ছে যে ভাই ওজন আয়ন বিক্রিয়া করে উৎপাদ বের করতে বলবে। আরেক ধরনের কোয়েশ্চন নিতে পারে, তোমাকে হচ্ছে ভাই উৎপাদও দেওয়া থাকবে, দ্যাট মিন্স এখানে বলবে যে একটা ওজন আয়ন বিক্রিয়ার উৎপাদ হচ্ছে ইথানল এবং হচ্ছে ভাই প্রোপানন। তোমারে বলবে ভাই এই দুইটা যেই যৌগের ওজন আয়ন দ্বারা গঠিত হয়েছে, দ্যাট মিন্স এইটা, তার সংকেত বের করো, এটা তোমাকে বলতে পারে। সো চলো আমরা দেখি কিভাবে তুমি এটা বের করবা। আমি তাহলে চলো তোমাদের কিছু স্টেপ লিখে দিই। স্টেপ লেখার আগে দেখো জিনিসটা আরেকবার আমি বলি, আরেকবার বুঝছো কিনা দেখো। দেখো কোয়েশ্চন দুইভাবে থাকতে পারে। একটা হচ্ছে ভাই তোমাকে মেইন যৌগ দেওয়া থাকবে, তোমার বলবে হচ্ছে ভাই উৎপাদ বের করো ওজন ওজন বিক্রিয়ার মাধ্যমে। আরেকটা হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যেটা এডমিশনে বেশি থাকে, তোমার বলবে ভাই উৎপাদও দেওয়া থাকবে ওজনায়ন বিক্রিয়ার, বলবে হচ্ছে তুমি হচ্ছে ভাই মেইন যৌগ বের করো। সো চলো আমি তোমাদের কাছে কিছু স্টেপ শিখাই এখানে। ওকে, সো আমরা এখন দেখবো জিনিসটা যেটা, সেটা হচ্ছে ভাই তোমার উৎপাদ থেকে মূল যৌগ বের করার টেকনিক। উৎপাদ মানে উৎপাদ যৌগগুলো থেকে তুমি হচ্ছে কি বের করবা? মূল যৌগ বের করবা, ওগুলোর টেকনিক। মূল যৌগ মূল যৌগ বের করার টেকনিক।
খুবই কার্যকর একটা পদ্ধতি। এই পদ্ধতিতে চাইলে আমরা যে কেউ উৎপাদ থেকে কি যৌগ তৈরি করে ফেলতে পারবা, মূল যৌগ তৈরি করে ফেলতে পারবা। স্টেপ ওয়ান হবে উৎপাদ দুটির অক্সিজেনকে মুখোমুখি করি। উৎপাদ দুইটির অক্সিজেনকে মুখোমুখি করি। স্টেপ টু, অক্সিজেন দুটি মুছে দিয়ে একটি দ্বিবন্ধন দিয়ে যৌগ দুটি কানেক্ট করি। ওকে, তাহলে দেখো তো ভাই, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো আগে। এখানে আমি তাহলে এটাকে চলো বক্স করে দিই। এটা তোমরা সবাই মুখস্থ রাখবা। সেটা হচ্ছে ভাই উৎপাদ থেকে মূল যৌগ তৈরি করে বের করার টেকনিক। সেটা হচ্ছে কি বলতো, 1 নম্বর স্টেপ হচ্ছে তোমার ভাই উৎপাদ দুইটার অক্সিজেনকে তোমার মুখোমুখি করা লাগবে, এবং তোমার স্টেপ 2 হচ্ছে ভাই অক্সিজেন দুইটা মুছে দিয়ে তুমি কি করবে, একটা দ্বিবন্ধন দিয়ে যৌগ দুইটা কানেক্ট করে দিবা। ওকে, চলো আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে জিনিসটা। সাপোজ আমরা আগে এক্সাম্পলটা যেটাই পড়ছি, মানে কোনটা বলো তো, এখানে দেখো তো, এখানে হচ্ছে সাপোজ ধরো এই যে এই এক্সাম্পলটা, এখানে ধরো এইটা দেওয়া আছে, ইথানল দেওয়া আছে এবং প্রোপানন দেওয়া আছে। তোমার মেইন যৌগটা বের করতে বলছে। চলো আমরা বের করতে পারি কিনা দেখি। ওকে, তাহলে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। এখানে এক্সাম্পলে বলতেছে তোমার এরকম একটি যৌগের, একটি লিখে ফেলছি আমি, সুন্দর করে লিখি। একটি যৌগের ওজোন বিক্রিয়ার উৎপাদ যৌগ দুটি হলো ইথানল এবং প্রোপানন। মূল যৌগটির সংকেত বের করো। তোমার কোশ্চেনে বের করতে বলছে মূল যৌগটির সংকেত নির্ণয় করো। ওকে, সো চলো তাহলে আমরা আলোচনা করার চেষ্টা করি। আমরা সলিউশন দিয়ে আসো। আচ্ছা, দেখো সলিউশনে তোমার কি হবে। এখানে খেয়াল করে দেখো, তোমার ফার্স্টে বলছে কি ভাই, তোমার বলতেছে একটা যৌগের ওজন বিক্রিয়ার উৎপাদ দুটি হলো ইথানল এবং প্রোপানন। তাহলে একটা হচ্ছে ভাই ইথানল, আর একটা হচ্ছে ভাই তোমার প্রোপানন। তো ভাই আমি যদি ইথানল এবং প্রোপাননের সংকেত লিখতে চাই, সংকেতটাকে আমরা কিভাবে লিখতে পারি? CH3, তারপর হচ্ছে সি ডাবল বন্ড এইচ CHO, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, CH3 CHO, এটাকে আমরা লিখতে পারি CH3 C ডাবল বন্ড এইচ। আর প্রোপাননকে আমরা কিভাবে লিখতে পারি? CH3 C ডাবল বন্ড CH3। তাহলে এটা হচ্ছে ফার্স্টেরটা কেস হচ্ছে ভাই ইথানলের সংকেত, সেকেন্ডেরটা কেস হচ্ছে ভাই তোমার প্রোপাননের সংকেত। দেখো তো তোমার আমি স্টেপ ওয়ানে কি বলছি, স্টেপ ওয়ানে তোমার আমি বলছি উৎপাদ দুইটার অক্সিজেনকে মুখোমুখি করো। দ্যাট মিনস তোমার করতে বলছি কি, এই যে সি, এটাকে এভাবে লেখো, ইথানলকে তুমি এভাবে লেখো, এখানে এটাকে অক্সিজেন দাও, আর এই কিটোনের অক্সিজেনটা এখানে দাও। দেখো জিনিসটা বুঝছো কিনা, জিনিসটা কি করছি বলো তো, এই যে তোমার ইথানল যেটা আছে, জাস্ট এটার অক্সিজেনকে আমি ডানের নিচে নামাই নিয়ে আসছি, আর হাইড্রোজেনকে আমি উপরে তুলে দিছি, আর এটার অক্সিজেনটাকে আমি এপাশে লিখছি, CH3 গুলোকে আমরা কোনাকুনি লিখছি। দেখো দোনোটা সংকেতই কিন্তু সেম, মানে এটাকে আমি চাইলে এভাবেও লিখতে পারি, এটাকে আমি চাইলে এভাবেও লিখতে পারি। তাহলে আমরা জাস্ট কি করলাম, এই যে অক্সিজেন দুইটাকে আমরা মুখোমুখি স্থাপন করলাম। দেখো স্টেপ ওয়ানে তোমার এটাই বলছে যে অক্সিজেন দুইটাকে মুখোমুখি করি। ওকে, সো তোমার স্টেপ ওয়ান কাজ শেষ। এবার স্টেপ টু কি দেখো, স্টেপ টু তোমার বলছে কি দেখো তো, আমি এটা মুছে দিই। আচ্ছা, স্টেপ টু তোমার বলছে হচ্ছে ভাই, দেখো স্টেপ টু তোমার বলছে হচ্ছে যে অক্সিজেন দুটি মুছে দিয়ে, মানে যে অক্সিজেন দুটো তুমি দিছো এই অক্সিজেন দুইটা মুছে দিয়ে একটা দ্বিবন্ধন দিয়ে যৌগ দুটি কানেক্ট করি। তার মানে বলছে যে এখানে যে অক্সিজেন দুইটা আছে, এই অক্সিজেন দুইটারে মুছে দিয়ে একটা দ্বিবন্ধন দিয়ে এই যৌগ দুইটারে কানেক্ট করে দিই।
তার মানে জিনিসটা কি দেখো তো, আমি যদি এখানে দেখাই তাহলে অক্সিজেন দুইটা মুছে দাও এবং এই যৌগ দুইটাকে একটা ডাবল বন্ড দিয়ে কানেক্ট করে দাও। এটা হচ্ছে তোমার মেইন যৌগ। সো যদি তুমি এখন মেইন যৌগের সংকেতটা, আমি দেখে এত বড় ডাবল বন্ড হয় না, আমি যদি মেইন যৌগের সংকেতটা লিখতে চাই, মেইন যৌগের সংকেত কি হবে? CH3 CH, বা তুমি CH কে একসাথে লিখো, সমস্যা নাই। এখানে CH, এই হাইড্রোজেনটাকে আমি একসাথে লিখি CH, ডাবল বন্ড C, এখানে লিখো CH3, এখানে লিখো CH3। দেখো এই সংকেতটাতে জাস্ট আমরা এটা লিখলাম, ডাবল বন্ডটা ছোট করে এঁকে। তাহলে ভাই ফার্স্ট কাজটা কি করলাম ভাই? ফার্স্ট কাজটা করলাম, আগে অক্সিজেন দুইটার মুখোমুখি আনছি, দেন অক্সিজেন দুইটার মুছে দিছি, মুছে দিয়ে একটা ডাবল বন্ড দিয়ে কানেক্ট করে দিছি। একদম সিম্পল হিসাব ভাই। এটা হইতেছে তোমার মেইন যৌগ। এটা হচ্ছে তোমার কি যৌগ ভাই? এটা হচ্ছে তোমার মেইন যৌগ। আনসার দেখো, আনসার মিলছে কিনা আমি দেখাই তোমাকে। আমরা যেখানে ছিলাম ওইটার মেইন যৌগ এটা ছিল কিনা দেখো তো সবাই, এটা একটু দেখো। এন্ড দেন আমরা চলো দেখি মেইন যৌগ আমাদের কোনটা ছিল। দেখো ভাই, হুবহু সেম, তাই না জিনিসটা? দেখো এই যে হাইড্রোজেনটাকে আমরা এখানে লিখছি জাস্ট ডাবল বন্ড CH3 একদম ইসি ভাই। এভাবে তুমি হচ্ছে ভাই এই টেকনিকটা অবলম্বন করে তোমার যেই উৎপাদই দেখ না কেন, তুমি এই যে ওই সকল উৎপাদ থেকে তুমি কি বের করে ফেলতে পারবা? মূল যৌগটা তুমি হচ্ছে ভাই বের করে ফেলতে পারবা। তাহলে তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিই। বাড়ির কাজ হচ্ছে, আমরা অলরেডি দেখো, আমরা অলরেডি এইটা 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 আমি তো এটা তোমার করাই দিছি, তোমরা নিজেরা এটা করবা। মানে এই ইথানেল এবং মিথানলকে সেম টেকনিকে তোমরা কি তৈরি করবা? এই যৌগটা তৈরি করবা। দেন এইখান থেকে মিথানেল এবং মিথানেলকে কানেক্ট করে তোমরা ইথিন তৈরি করবা নিজেরা বাসায়। ওকে, সো এইভাবে তোমরা নিজেরা বাড়ির কাজ করবে এবং আমি আশা করতেছি তোমরা এই টেকনিকটা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। সো চলো আমরা নেক্সটে যাই। দেখো নেক্সট হচ্ছে একটা কোয়েশ্চেন ব্যাংক দেওয়া, কোয়েশ্চেন একটা দেওয়া আছে তোমার হচ্ছে, যেটা আসছিল তোমার কোথায় বলো তো? চুয়েটা আসছিল 2003-4 সালে। এই কোয়েশ্চনটা তোমাদের অলরেডি আমি পড়াইছি গত লেকচারে। দেখো কোয়েশ্চনটা তোমার কি বলতেছে? বলতেছে যে ইথানলকে যদি আমি দ্বিগুণ পরিমাণে H2SO4 যোগে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে কি ঘটে? ভাই দেখো তো, আমি গতকালকে তোমাদের শিখাইছিলাম না যে কি তুমি অ্যালকোহলকে যদি অতিরিক্ত পরিমাণে, দ্বিগুণ মানে অতিরিক্ত পরিমাণে সালফিউরিক অ্যাসিড দিয়ে যুক্ত করো এবং টেম্পারেচার যদি তুমি এত রাখো, তোমার এখানে কি তৈরি হইতো ভাই? তোমার এখানে তৈরি হইতো হচ্ছে ভাই অ্যালকিন তৈরি হইতো। অলরেডি কিন্তু এই জিনিসটা আমরা গতকালকে তোমার এখানে আলোচনা করে আসছি। সো চলো আমি তাহলে এই কোশ্চেনটার আনসার আরেকবার লিখে দিই তোমাকে, এখানে কি বলছে আসলে। সো চলো জিনিসটা আমরা লেখা স্টার্ট করি। তাহলে ফার্স্টে দেখো ভাই, তোমার এখানে কি ছিল? ইথানল ছিল, ইথানল ছিল। তো ইথানলের সঙ্গে তো আমরা সবাই জানি CH3 CH2 এবং OH দ্বিগুণ পরিমাণ। তাহলে ফার্স্টে তুমি আগে সালফিউরিক অ্যাসিড যুক্ত করো, প্রথমে 1 পরিমাণ। এবং এখানে আমরা প্রথম স্টেপে টেম্পারেচার রাখতাম কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কেউ যদি গতকালকে লেকচার না দেখো, এটা দেখে আসিও, কারণ গতকালকে লেকচার আমরা এটা অনেক ভালোভাবে ব্যাখ্যা করছিলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে এখানে কি হইতো দেখো তো, এখানে যেটা হইতো আমি তোমাদেরকে বলছিলাম, এই H2SO4 কে আমরা কিভাবে লিখতে পারি? দেখো H2SO4 কে আমরা লিখতে পারি HSO4H আকারে, তাই না? দেখো H2SO4 কে আমি কিভাবে ভাঙাইতে পারি? H এবং SO4H আকারে। তো এই Hটা গিয়ে এই OH এর সাথে রিয়াকশন করে পানি উৎপন্ন করবে। দেখো আমি তোমাদেরকে একটা 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 ভিডিওই বানাইছিলাম এরকম, যে ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ জৈব বিক্রিয়া। সেখানে আমরা বলছিলাম কোন একটা যৌগে যদি OH থাকে এবং পাশের যৌগে যদি হাইড্রোজেন থাকে, অবভিয়াসলি এখানে বাইরে পানি বের হবে। আর বাকিটা কি হচ্ছে দেখো তো, এই বাকি যে SO4H আছে সেটা কি করবে? এই যে OH-টা বের হয়ে গেছে, তাহলে এই কার্বনের এই হাতটা খালি হয়ে গেছে না, এই হাতে গিয়ে বসে যাবে। তার মানে এখানে জিনিসটা কি হবে দেখো তো, জিনিসটা হবে তোমার এখানে এরকম CH3 CH2, এটার হাতে গিয়ে বসবে SO4H বসবে। ওকে, আচ্ছা এটা বসছে। তারপর দেখো এখানে কি হবে এবার? এবার তোমার যেটা হবে সেটা হচ্ছে যে ভাই, তুমি যদি এবার আবার CH3, এই যে CH2 SO4H এর যেটা আছে, এটার যদি দ্বিগুণ পরিমাণ, মানে কি, প্রথমে তো একবার সালফিউরিক অ্যাসিড যুক্ত করছো, আবার যদি তুমি সালফিউরিক অ্যাসিড যুক্ত করো, তাই এটাকে তো তুমি দ্বিগুণ পরিমাণ বলো। দ্বিগুণ মানে কি, ডাবল যুক্ত করছো। তাহলে প্রথমে একবার যুক্ত করছো, পরে যদি তুমি আবার সালফিউরিক অ্যাসিড যুক্ত করো, এবার টেম্পারেচার দিবা কত? এবার টেম্পারেচার দিবা হচ্ছে ভাই 160 থেকে 170, 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি হবে বলো? তাহলে যেটা হয়তো আমরা অলরেডি শিখে আসছিলাম সেটা হচ্ছে ভাই, তোমার এখানে এই যে SO4H আছে না, যেটা যুক্ত হয়েছিল, সেটা যেই কার্বনে যুক্ত হয়েছে তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে বের হয়ে কি তৈরি হইতো? এখানে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যেত আবার, তাই না? সেখানে কি তৈরি হয়ে যেত? এখানে তোমার তৈরি হয়ে যেত হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4 আকারে বের হয়ে যেত। কারণ দেখো এই SO4Hটা এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে গেছে। তাহলে এখন এখান থেকে তো একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে এখানে কি আছে এখন? CH2 আছে। আর পাশের কার্বনের কি ছিল? CH2 ছিল। তাদের মধ্যে তুমি 4টা করে হাত দিতে হবে, তাহলে অবশ্যই তোমার এখানে কি সৃষ্টি হবে? ডাবল বন্ড। তার মানে দেখো, তুমি যদি এখানে ইথানলকে যদি ভাই তুমি হচ্ছে যে ভাই দ্বিগুণ পরিমাণ সালফিউরিক অ্যাসিড যুক্ত করো এবং টেম্পারেচার যদি এত দাও, তাহলে এখানে কি তৈরি হবে?
তোমার এখানে তৈরি হবে হচ্ছে ভাই ইথিন। সেটা আমরা গত লেকচারে আলোচনা করে আসছিলাম। আশা করি কারো এটা বুঝতে কোনো সমস্যা নাই। এবং আমরা এটাও বুঝছিলাম তুমি যদি অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল যুক্ত করো তাহলে কি তৈরি হইতো, ইথার তৈরি হইতো। ওকে, এটা আমরা গত লেকচারে আলোচনা করে আসছি। ওকে, সো চলো তাহলে আমরা নেক্সটে যাই। তো আমরা অলরেডি অ্যালকিনের তোমার হচ্ছে প্রস্তুতি পড়ে আসছি এবং অ্যালকিনের গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো আমরা দেখে ফেলছি। এখন আমরা দেখবো হচ্ছে ভাই অ্যালকিনের শনাক্তকরণ পরীক্ষা। অ্যালকিনের শনাক্তকরণ দুইটা পরীক্ষা আছে, একটাকে আমরা বলি ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর এটাকে আমরা বলবো বেয়ার পরীক্ষা। সো চলো তাহলে স্টার্ট করা যাক। দেখো আমরা প্রথমে যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে ভাই তোমার ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এখানে কি হয় আমি তোমাকে বলি, সাপোজ তুমি হচ্ছে ভাই এখানে ইথিনকে নিছো, দেন এর সাথে তুমি হচ্ছে ভাই ব্রোমিনকে যুক্ত করতেছো। আমরা অলরেডি গুণগত রসায়নে পড়ে আসছি যে ব্রোমিনের বর্ণ কিরকম ছিল, লালচে বাদামি। ব্রোমিনের বর্ণ ছিল হচ্ছে তোমার ভাই লালচে বাদামি। দেন তুমি যদি তাহলে দেখো তো এখানে জিনিস, তুমি এখানে অ্যালকিনকে নিছো মানে ইথিনকে নিছো, ইথিনের সাথে তুমি হচ্ছে ব্রোমিনকে নিছো, ব্রোমিনের সংযোজন বিক্রিয়া ঘটাচ্ছ। দেখো গত লেকচারে তোমাদেরকে আমি শিখে আসছি কি বলতো ভাই, সংযোজন বিক্রিয়ার কৌশল। সংযোজন বিক্রিয়ার কৌশলটা যদি কেউ দেখে না থাকো গত লেকচারটা দেখে আসিও। ওইখানে আমরা কি দেখছিলাম, ওইখানে আমরা X2 দিয়ে বুঝাইছিলাম, তাই না? তো এখানে মাধ্যম হিসাবে যদি আমি CCl4 কে রাখি, আমরা তখন দেখেছিলাম হচ্ছে এরকম, এখানে দুইটা ব্রোমিন না, একটা ব্রোমিন বসবে এই কার্বনে, একটা ব্রোমিন বসবে এই কার্বনে। তাহলে এখানে যেটা হইতো সংযোজন বিক্রিয়ায় একটা ব্রোমিন এখানে বসতো এবং আরেকটা ব্রোমিন হচ্ছে তোমার এখানে বসতো। এটা আমরা গত লেকচারেই দেখছিলাম, মানে ব্রোমিন সংযোজন, সেটা হচ্ছে আমরা দেখছিলাম অবশ্যই অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার কৌশল। তখন আমি তোমাদেরকে X2 দিয়ে বুঝাইছিলাম। আচ্ছা তাহলে এখানে কি হইলো, তোমার এখানে দেখো এখানে যেটা হইলো সেটা হচ্ছে তুমি এখানে একটা ফার্স্টে কাকে নিছো, তুমি হচ্ছে ফার্স্টে এখানে একটা ইথিনকে নিছো। এই ইথিনকে তুমি ব্রোমিনের সাথে রিয়াকশন করাইছো। ব্রোমিনের সাথে কোন মাধ্যমে রিয়াকশন করাইছো, CCl4 বা এই কার্বন টেট্রাক্লোরাইডে। ফলে এখানে কি তৈরি হয়েছে, CH2Br, যেটা তুমি যদি ইউপ্যাকের নামকরণ করতে চাও, ইউপ্যাক নাম কি আসবে ভাই, এটার নাম আসবে 1,2 ডাইব্রোমো ইথেন। নামকরণ শিখাইছি ভাই, ডাইব্রোমো ইথেন। এবং সবচেয়ে মজার বৈশিষ্ট্য হচ্ছে ভাই এই যে যৌগটা তৈরি হয়েছে না, এই যৌগটা হচ্ছে ভাই বর্ণহীন। এই যৌগটা কি হবে ভাই, বর্ণহীন। তার মানে দেখো যদি তুমি এখানে ইথিনকে নাও এবং যদি এখানে ব্রোমিনকে বিক্রিয়া করাও, ব্রোমিনের লালচে বাদামিটা বর্ণহীন কালারে কনভার্ট হচ্ছে, এটারই তুমি ব্রোমিন দ্রবণ পরীক্ষা বলো। তার মানে কোনো একটা যে জিনিসটা হচ্ছে এরকম দেখো, তার মানে তোমার এখানে কি হচ্ছে, এই অ্যালকিনটা এই ব্রোমিনের লালচে বাদামি বর্ণকে বর্ণহীন করে দিচ্ছে। তো যদি কোনো কারণে ব্রোমিনের লালচে বাদামি বর্ণটা বর্ণহীন হয়ে যায়, তখন তুমি বুঝে নিবা তোমার এটা কি ছিল, অ্যালকিন ছিল। ওকে, সো জিনিসটা আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। আচ্ছা জিনিসটা কিরকম, সাপোজ আমি আসলে পরীক্ষাগুলো কিভাবে করে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। মানে ধরো তোমার এখানে দুইটা পাত্র আছে, ঠিক আছে? পরীক্ষাগুলো কিভাবে করে আমি তোমার দেখাই। ধরো তোমার এখানে দুইটা পাত্র আছে, তো তোমারে বললো এই পাত্র দুইটার মধ্যে যে কোনো একটাতে অ্যালকেন আছে, যে কোনো একটাতে অ্যালকিন আছে। এখন আমি কোনটাতে অ্যালকেন আছে কোনটাতে অ্যালকিন আছে আমি জানি না। ওকে, তাহলে তোমার কি বলা হইলো ভাই, এই পাত্র দুইটার মধ্যে যে কোনো একটাতে অ্যালকেন আছে, যে কোনো একটাতে অ্যালকিন আছে। তো তুমি জানো না যে কোনটাতে অ্যালকেন আছে আর কোনটাতে অ্যালকিন আছে, তুমি কি করবা তখন, কিভাবে ওই অ্যালকিনটাকে শনাক্ত করবা? তুমি ভাই এইখানে পাত্রতে ব্রোমিন দ্রবণকে ঢেলে দিবা। তাহলে এখানে কি করবা, ব্রোমিন দ্রবণকে ঢেলে দিবা। এখানেও তুমি হচ্ছে একটা চামচ দিয়ে, আমি চামচ দিয়ে দেখাচ্ছি, সেটা চামচ দিয়ে না, অন্য উপায়ে ঢালতে হবে। তো এখানে আমরা কি করলাম, ফোটা ফোটা ব্রোমিন দ্রবণকে ঢাললাম। তো এখানে কিন্তু ব্রোমিন ছিল, এখানে তো ব্রোমিন। তার মানে এখানে কালার কি ছিল, লালচে বাদামি। আমি জাস্ট লাল লিখি তাহলে, এখানে হচ্ছে লাল। তা আমি বললাম যে এই দুটো পাত্রের একজনের মধ্যে অ্যালকিন আছে, একজনের মধ্যে অ্যালকিন আছে। সাপোজ ধরো প্রথমটাতে লাল বর্ণটা লালই থেকে গেল, কিন্তু পরেরটাতে এই লাল বর্ণটা তোমার হচ্ছে ভাই বর্ণহীন হয়ে গেল। তাহলে তখন এখান থেকে তুমি কি শিওর হয়ে যাবা, তুমি শিওর হয়ে যাবা এটা হচ্ছে ভাই অ্যালকিন, কারণ অ্যালকিনটা ব্রোমিনকে বর্ণহীন করে দেয়। আর এটা হইতেছে ভাই তোমার অ্যালকেন, কারণ অ্যালকেন বর্ণের কোনো চেঞ্জ করে না। এভাবে তুমি হচ্ছে ভাই ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে তুমি অ্যালকিনকে কি করে ফেললা, শনাক্ত করে ফেললা। মজার ব্যাপার হচ্ছে ভাই এই যে ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা আছে না, এটা কিন্তু অ্যালকিনও দিবে এবং হচ্ছে ভাই অ্যালকাইনও দিবে। তার মানে যাদের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, এই ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা এই অ্যালকিনও দে এবং অ্যালকাইনও দে। দ্যাট মিনস আমি আবার বুঝাই বলি, যাদের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে সবাই হচ্ছে কি দিবে, ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা দিবে। তাহলে তো ভাই ঝামেলা বাকি গেল। এখানে তো আমি বুঝলাম যে অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে পার্থক্য করতে পারতেছি, যেমন কিরকম অ্যালকেন লালটাকে লালই রাখতেছে, অ্যালকিন সেটাকে বর্ণহীন করে দিচ্ছে। এইটা দেখে আমি অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে পার্থক্য করতে পারতেছি। কিন্তু অ্যালকিনও তো ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিবে, অ্যালকাইনও তো ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিবে। তাই এই দুইটার মধ্যে ডিফারেন্স আমরা করব কিভাবে, এই দুইটার মধ্যে ডিফারেন্স আমরা
করবো কিভাবে, চলো জিনিসটা আমি একটু করে বুঝাই বলি। জিনিসটা হচ্ছে ভাই, দুইজন দিলেও অ্যালকিনের মধ্যে এই বর্ণহীনটা ফাস্ট হবে। তার মানে অ্যালকিনের মধ্যে তোমার হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা অনেক ফাস্ট হয়, আর অ্যালকাইনের মধ্যে এই ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা অনেক স্লো হয়। দেখো জিনিসটা বুঝতেছো কিনা ভাই, আমি আবার বুঝাই বলি। দেখো তুমি কিভাবে অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পার্থক্য করবা, দোনোটাই তো ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিবে, কিন্তু অ্যালকিনের মধ্যে পরীক্ষাটা ফাস্ট হবে, মানে একদম দিছো সাথে সাথে তোমার বর্ণহীন হয়ে যাবে। অ্যালকাইনে বর্ণহীন হতে অনেক সময় লাগবে, স্লো হবে। তখন তুমি এইভাবে দুইটার মধ্যে ডিফারেন্স করে ফেলতে পারবা। তাহলে আমরা যেটা তাহলে ফাইনাল কথায় আসলাম, তাহলে এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিয়ে, মানে তোমার হচ্ছে যে এই যে কোনো অসম্পৃক্ত যৌগ এই ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা দেয়। তাহলে এই দুটার মধ্যে ডিফারেন্স কিভাবে করব, একজন হচ্ছে ফাস্ট দিবে, একজন হচ্ছে ভাই স্লো দিবে। আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো।